8 তারিখে বিরাট কিছু হতে পারে, তার আগেই কিন্তু এটা এদেরকে থামিয়ে দেবে, দিয়ে বলবে তোমরা কিন্তু এখান থেকে উঠে যাও। আরে একটা টুপি তো পরিয়েছে, তার উপরে আবার আরেকটা টুপি পরালো, আবার যদি পারে আরেকটা টুপি পরাবে। একটা বিপদ আসবে সেটা উনি বুঝতে পেরেছেন। এবং কেন যে মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিচ্ছেন এই চাকরিহারারা আমি জানি না। এই অসহায় ছেলেমেয়েরা চাকরিহারারা, তাদেরকে আবার কেন আমি মিথ্যা সান্ত্বনা দেবো? সুপ্রিম কোর্ট পুরো তার ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, সবার বাতিল। সেখানে কোনো চিফ মিনিস্টার হোক আর প্রধানমন্ত্রী হোক, সেখানে হস্তক্ষেপ করে কি করবে আমি তো বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টকে মানে ইনডাইরেক্টলি অপমান করা হচ্ছে। বলে এসছি মুখ্যমন্ত্রীর কেন পদত্যাগ আর জেল দুটো হবে না। অযোগ্যদের যোগ্য করেছে আর যোগ্যদের অযোগ্য করে দিয়েছে। এবং পুরো একটা জেনারেশন শেষ, 2016-র পর থেকে জেনারেশনটা পুরো শেষ করে দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন নিজের গায়ের জোরে মানে আরো আরো অযোগ্যদের সেখানে নেওয়ার জন্য, হ্যাঁ, আগে অযোগ্য নিয়ে নিয়েছে, আবার অযোগ্যদের নিয়ে নেবে। তাহলে রাজ্যের মানুষরা তারা কি শিখবে? গাঙ্গুলি ডাঙ্গুলি মানে। মুখ্যমন্ত্রী এই রায় মানেন না, কার্যত তিনি বলছেন আমি এই যে 26,000 যাদের চাকরি হারা হয়েছে তাদেরকে নিয়ে নেতাজি ইন্ডোরে তিনি একটা বৈঠক ডেকেছেন, সেখানে তিনি থাকবেন। এবং তিনি বলছেন এদের জন্য পাশে থাকতে হলে যদি জেল যেতে হয় আমি যাব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন, কথা বলবো স্যারের সাথে। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমে উনি বলেছিলেন যে এটা স্বশাসিত সংস্থা, তাই না? তাহলে স্বশাসিত সংস্থা যখন মিটিং করবে তারা স্কুল সার্ভিস সঙ্গে সঙ্গে করবে, তাহলে উনি কেন তাদের সঙ্গে বসতে যাচ্ছেন? এটা কি বোঝায়? তার মানে ওটা স্বশাসিত সংস্থা নয়, পিওরলি কন্ট্রোল বাই চিফ মিনিস্টার, সেটা বোঝা যাচ্ছে। কারণ গন্ডগোল যা কিছু হয়েছে। এবং আরেকটা কথা দেখুন, সুপ্রিম কোর্ট পুরো তার ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, সবার বাতিল। সেখানে কোনো চিফ মিনিস্টার হোক আর প্রধানমন্ত্রী হোক, সেখানে হস্তক্ষেপ করে কি করবে আমি তো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এটা একটা টুপি তো পরিয়েছে, তার উপরে আবার আরেকটা টুপি পরালো, আবার যদি পারে আরেকটা টুপি পরাবে। এই যে এটা যারা চাকরি হারা তাদের সমব্যথী আমি, তাদের এটা বোঝা উচিত যে এটা যা করবে সুপ্রিম কোর্টই করবে। কোনো ভারতবর্ষের কোনো মানুষ এটা কিছু করতে পারবে না, রাষ্ট্রপতি ছাড়া। সুতরাং কেন হচ্ছে কে ওরা মুখ্যমন্ত্রীকে ওখানে ডাকছেন বা আসছে, বৈঠক বসছে আমি জানি না। কারণ এর শুধু কি কিছু অ্যাসুরেন্স দেবে? কারণ এরা যখন সুপ্রিম কোর্টে যায় তখনই এরা হাইকোর্টের যেই রায়টা যেই ক্যান্সেল হলো তখনই ওরা ওখানে ধর্নায় বসেছিল ওই ওয়াই চ্যানেলে। তখন ওই ব্রাত্য বসুর কাছে গিয়েছিলেন, ব্রাত্য বসু বলে যে তোমাদের চাকরিতে থাকবে, কি হলো? ঠিক একইভাবে এই অবস্থায় 8 তারিখে বিরাট কিছু হতে পারে, তার আগেই কিন্তু এটা এদেরকে থামিয়ে দেবে, দিয়ে বলবে তোমরা কিন্তু এখান থেকে উঠে যাও। আপনি সাংবাদিক হিসেবে দেখেছেন ডক্টরদের সঙ্গে কি করেছিল। আমি বলছি স্যার 8 তারিখে কি হতে পারে? সুপার নিউমারিক পোস্ট নিয়ে কিয়েড নিয়ে একটা মামলা আছে সুপ্রিম কোর্টে, আপনি কি আশঙ্কা করছেন? দেখুন, সুপার নিউমারিক কি এইটা অনেকেই জানেন না। সুপার নিউমারি কোনোদিন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে 450-র মতো যারা চাকরি যাদের রয়েছে, যারা আগে ইন সার্ভিসে ছিল, তাদের জন্য সুপার নিউমারি পোস্ট দরকার হলে ক্রিয়েট করতে পারো। কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিজের গায়ের জোরে মানে আরো আরো অযোগ্যদের সেখানে নেওয়ার জন্যে, হ্যাঁ, আগে অযোগ্য নিয়ে নিয়েছে, আবার অযোগ্যদের নিয়ে নেবে, অথবা কিছু সেখানে দেখানো গেলে যোগ্য নেবে। সেই জন্যেই পুরো মন্ত্রী ক্যাবিনেট সেখানে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করা হলো। তাহলে এটা পুরো বেআইনি। এবং সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হয় আমি দেখেছি এর আগে, তখনই এই রাজ্যের অ্যাডভোকেটকে ধরেছিলেন প্রধান বিচারপতি, যে আপনি সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করেছেন কেন? পরিষ্কার করে বলেছেন এবং শুনেছি আমি কারণ করেছি কিন্তু তো নিয়োগ তো করিনি। চিন্তা করুন কিরম কথা, নিয়োগ তো করিনি। সুতরাং যা মনে হচ্ছে যা কিছু তুমি তো করেছো, এবং কর্মশিক্ষা শারীরশিক্ষা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট চলে গেছে, কে কোন স্কুলে যাবে এই অবস্থায় স্টে হয়ে গেছে। যে সুতরাং এইটা যদি ভালো করে শোনেন জানেন, এবারে অলরেডি ওনার মধ্যে জানা হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে এই স্কুল সার্ভিস কমিশন কি 17 রকমের দুর্নীতি হয়েছে এখানে। সুতরাং এখানেও একটা কিছু হবে, যদিও আদালতের কি রায় দেয় একবারে তো বলাটা ঠিক নয় নাগরিক হিসাবে। সুতরাং বিপদ আরো ঘনিয়ে আসছে। কম অত্যাচার করেনি এই সমস্ত চাকরিওয়ালা ছেলেদের সঙ্গে, যারা চাকরি হারা বলছি, যারা মানে
অযোগ্যদের যোগ্য করেছে আর যোগ্যদের অযোগ্য করে দিয়েছে, এবং পুরো একটা জেনারেশন শেষ, 2016 পর থেকে জেনারেশনটা পুরো শেষ করে দিয়েছে। কে করেছে? মুখ্যমন্ত্রী। আপনি রাজ্যের, এবং আরেকটা কথা আমি আপনাকে বলছি যে আমি বলে এসছি মুখ্যমন্ত্রীর কেন পদত্যাগ আর জেল দুটো হবে না, কেন? হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা, তিনি 2014 সালে তার রাজ্যে প্রাইমারিতে ওই 4,000 কিছু 3,000 কিছু জনের হচ্ছে গিয়ে নিয়োগ হয়েছিল বেআইনি ভাবে। তিনি কিন্তু শিক্ষামন্ত্রী নন, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে দায়বদ্ধতার জন্য তার কিন্তু তার এবং তার ছেলে 10 বছর জেল হয়েছিল। তাহলে এই শিক্ষা দুর্নীতির জন্য জেল হয়েছিল, মুখ্যমন্ত্রী জেল হয়েছিল, তিনি শিক্ষামন্ত্রী নন। তাহলে এখানে কেন হবে না, আমার প্রশ্ন এটাই। আপনি খুব ভালো এই বিষয়ে বলতে পারবেন, কারণ দীর্ঘদিন ধরে কোচিং করে সমস্ত শিক্ষকদেরকে, মানে যারা যারা আপনার কাছে ট্রেন্ড হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে, অনেককে আপনি শিক্ষক করে তুলেছেন। আমি শুধু একটাই জিনিস বলছি, আগে সবাই বলতো যে প্রাইভেট চাকরি পার্মানেন্ট নয়, কিন্তু এটা দেখছি সরকারি চাকরিও পার্মানেন্ট নয়। একেবারেই এই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই আর সত্যি সত্যি যে প্রাইভেট কোম্পানি যারা জানে যে আমার চাকরি সিকিউর নয়, আজ নয়, নাহলে কাল চলে কাল চলে যাবে, কিন্তু সে যত পারফরমেন্স করুক না কেন, এখানে পারফরমেন্স করে তারা চাকরি পেয়েছে। অর্থাৎ এই সরকারের কাছে একটা বড় জিনিস হয়ে গেল দুর্নীতির পরে, এটা হলো কি মেধার পরিশ্রম আজকের হেরে যাচ্ছে ওই দুর্নীতির কাছে। যাবে। মুখ্যমন্ত্রী আর একটা জিনিস বলছেন যে জেলে যেতে হয়, জেলে যাবেন, তার মানে কি মুখ্যমন্ত্রী জানেন তার জেল হতে পারে? দেখুন, এটা ক্যাবিনেটের যদি এরকম এটা, এবং এটা যে অবস্থা, এটার খারাপ কিছু হবে পশ্চিমবঙ্গের কাছে, এটা পশ্চিমবঙ্গে মানে ক্যাবিনেটে তাদের হবে। কারণ অলরেডি তখন বলে এবং বলে দিয়েছে যে এটা যেমন চলছে চলবে, অর্থাৎ ইনভেস্টিগেশন চলছে চলবে ওই সুপারনিউমারি পোস্টের জন্য, যে সুতরাং একটা বিপদ আসবে সেটা উনি বুঝতে পেরেছেন। এবং কেন যে মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিচ্ছেন এই চাকরিহারারা আমি জানি না। তাহলে তারা কি করবে? তারা তো এখন অসহায়, কিছু তো তাদের করার নেই। আজকে এই অবস্থার জন্য দায়ী কে? তাদের এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রী। আর তিনি দায়ী বলেই তিনি তো দেখা করতে চাচ্ছেন। কেন তিনি দেখা করবেন? কেন তিনি তাদের সঙ্গে বসবেন? এতদিন তো বসেননি। তিনি বলছেন বিজেপি করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছে। দেখুন, সেই সবসময় একই কথা আর কি। আচ্ছা, এখানে তো সেই সিপিএম করেছে, সিপিএম তো শূন্য হয়ে গেছে, তার তো কোনো মূল্য নেই ওদের চোখে, যা শূন্য হলে মূল্য নেই। আর বিজেপি তো 77 থেকে কমে কমে আসতে হচ্ছে, তাহলে তার ক্ষয়িষ্ণু, তাহলে আপনি তো বাড়ছেন। তাহলে এরা এরা আপনার ওই ওখানে গিয়েই ওই সবগুলো বন্ধ করে দিচ্ছে। তার মানে সুপ্রিম কোর্টকে মানে ইনডাইরেক্টলি অপমান করা হচ্ছে। তার মানে সুপ্রিম কোর্টে যে যা গিয়ে বললো সে তাই শুনে নিল। বলছে বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে, অভিজিৎ গাঙ্গুলি না ডাঙ্গুলি, তিনি এরকমও মন্তব্য করেছেন। তাহলে বিচারপতিদের উপর তিনি যে আস্থা থাকে না মানুষের, সেটাও তিনি বুঝছেন। শুনুন, একজন মুখ্যমন্ত্রী হিসাবে শালীনতা বজায় রাখতে আমি অনুরোধ করবো। তাহলে রাজ্যের মানুষরা তারা কি শিখবে? গাঙ্গুলি ডাঙ্গুলি মানে যাই হোক না কেন, তিনি তো বিচারপতি ছিলেন, এবং তিনি বলছে আমার ঠিক নামটা মনে নেই। হ্যাঁ, নাম মনে থাকবে না তো? নাম মনে থাকবে যারা চুরি ডাকাতি করে টাকা তুলে দেবে, তাদের নামটা মনে থাকবে, আর তো নাম মনে থাকবে না। এবারে এখানে প্রশ্ন যে আহ, মাননীয় মুখ্যমন্ত্রী সে এই বিচারপতি হোক বা ওই যে বিচারপতি, তবে একটা অদ্ভুত এটা বলতে হয় যে ওই বিচারপতি যার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, বলছি সংবাদ মাধ্যমে শুনেছি, ভারতবর্ষের অনেক স্টেটের আর পাঠাতে পারলো না, একেবারে চলে আসছে কলকাতায়। বুঝতে পারছেন তো? কলকাতায় চলে আসছে, কলকাতা হাইকোর্টে। এবং সেটা কি হবে যে ওনার রাজ্য তো এইরকম ভাবে চলছে দুর্নীতিতে দুর্নীতি, তা সেখানে উনি এসছেন, তা এসছেন কি আছে? আসতে সুপ্রিম কোর্ট অর্ডার দিই, সুপ্রিম কোর্টের কলেজিয়েট তো এটা করে পাঠিয়েছে, সেখানে ওনার বলার কি আমার বলার কি? একদম। আর আর একটা যে বিষয়, যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে যে 7 তারিখ 8 তারিখ কি আমাদের ক্ষেত্রে স্যার খুব গুরুত্বপূর্ণ। 7 তারিখ আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে কাদের ক্ষেত্রে? পশ্চিমবঙ্গের মানুষ। অলরেডি 7 তারিখ কোনো কিছু হবে না, একেবারে 7 তারিখ ওই বললাম যতটা পারা যায় তাদেরকে আর কয়েকটা প্রতিশ্রুতি দেওয়া। আত্মবর্তী নিয়ে করছেন। প্রাপ্ত বসু কি করে এতদিন করতে পারেননি? এবং এই যে ভাগ আসল আর নকল, কারা যোগ্য অযোগ্য,
সেটা তো আলাদা করতে এখনো পর্যন্ত পাচ্ছে না, তবু বলে আমি জমা দিয়েছি, আমি জমা দিয়েছি। ওই যতজন অযোগ্য তাদের লিস্টটা তো ওয়েবসাইটে দিয়ে দিন দেখি, ওয়েবসাইটে দিয়ে দিন। এবং আপনি অদ্ভুত কথা দেখুন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদের চাকরি বাতিল, একদম শেষ। মাননীয় শিক্ষামন্ত্রী কি বলছেন সাংবাদিক সম্মেলন করে, যে ওরা স্কুলে যাচ্ছে না আমি জানি না তো। ভাবুন, বলে ও স্কুলে যাচ্ছে না আমি জানি না, অদ্ভুত ব্যাপার। মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই তো শিক্ষামন্ত্রীকে, বুঝতে পেরেছেন? একই সাথে কুণাল ঘোষের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, এবিপি কে দেয়া সাক্ষাৎকার। সেখানে তিনি পরিষ্কার করে বলছেন দল জানতো পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতির কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন যে ওখানে কুণালদা যখন বলেছে সেটা তো রেকর্ডেড, তাহলে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে পারেননি? তখন যখন বলেছে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে পারেননি? বলছে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন যিনি টাকা হ্যাঁ, তোলার কাজে ছিলেন, সেই নাম মন্ত্রীর বলবো না, উনি বলেছেন নাম বলবো না। এবারে ব্যাপার হচ্ছে, তাহলে কুণালদা যখন বলছেন, হ্যাঁ, তাহলে কুণালদার প্রতি অ্যাকশন নিন, যে সেই কে নাম বলেছে সেইটা বলুক, মুখ্যমন্ত্রী বলে দিক। 16 থেকে এখনো নাকি তিনি ক্যাবিনেটে আছেন। হ্যাঁ, ওই তো বললাম। এইবারে তাহলে কুণালদা তো বাইরের লোক নন, তিনি তো পার্টির। হ্যাঁ, যে সুতরাং তিনি যেটা বলছেন তাহলে সেটার উপরে ভিত্তি করে তাহলে বলুক না যে কে সেটা সেই ক্যাবিনেটে ঘুরে বেড়াচ্ছে কে। এই সমস্যার সমাধান না করে আরো আরো যেগুলো জট পাকিয়ে গেছে সেটাকে আরো জটিল জটের মধ্যে নিয়ে যাচ্ছে। এই অসহায় ছেলেমেয়েরা, চাকরিহারারা, তাদেরকে আবার কেন আমি মিথ্যা সান্ত্বনা দেবো? আমার কোনো উচিত ছিল না তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়া। কেন তাদেরকে আবার মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য আমি ডাকবো?